প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জেসমিনা রাফি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বিক্ষোভ, পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তির প্রতিবাদে আন্দোলনরতদের সাথে কাল ওবায়দুল কাদেরের বৈঠক। পরনির্ভরশীল দল বিএনপি এখন কোটা ও শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বললেন ওবায়দুল কাদের। শিক্ষকদের পেনশন বিরোধী প্রতিবাদকে বিএনপির সমর্থন। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এবং টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ সহ কয়েকটি এলাকায় বিপদসীমার উপরে নদ নদীর পানি। শনিবারের পর কমবে বৃষ্টিপাত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদ। পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তির প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে আগামীকাল সকালে বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজও শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তির প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনের ফলে অচল হয়ে পড়েছে ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করেন ক্যাম্পাস প্রাঙ্গণে। এদিকে আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে বৈঠক করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী পান্না সাহেব প্রথম ফোনটা দিয়েছে, আমাকে দিয়ে কাদের ভাইকে ধরিয়ে দিয়েছে। কাদের ভাই বললেন যে আমরা তোমাদের সাথে বসবো এবং বিভিন্নভাবে আমাদের দাবি দেওয়ার কথা বললেন। উনি অনেকক্ষণ আমার সাথে কথা বলেছেন। এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে থামে। সেখানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন ব্যানারে মিছিল নিয়ে জড়ো হন হলে থাকা শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের সামনে দিয়ে শাহবাগে এসে মিছিলটি শেষ হয়। এরপর শাহবাগ মোড়ে সড়কের উপর অবস্থান করে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। বলেন, বৃহস্পতিবার আদালতের আদেশের দিকে তাকিয়ে আছেন তারা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। বিএনপি আন্দোলনের হাত ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পরের কাঁধে ভর দিয়ে কখনো জয়ী হওয়া যায় না। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে সাভারে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পরনির্ভর দল বিএনপি এখন কোটা ও শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে। মনের জোর কমে গেছে, মনের জোর কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। একটা কথা আছে, মানুষের শক্তি যত কমে মুখের বিষ তত উগ্র হয়ে ওঠে। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এমপিরা সম্পদের হিসাব দেয়, এক্ষেত্রে সরকারি কর্মকর্তাদেরও জবাবদিহিতা থাকতে হবে। তিনি বলেন, সংসদীয় মন্ত্রী পরিষদের বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। সচিবালয় মন্ত্রণালয় সভা শেষে এসব কথা বলেন তিনি। নানক বলেন, দুর্নীতির বিরুদ্ধে মুখে মুখে নয়, কাজকর্মে ব্যবস্থা নিচ্ছে সরকার। বিএনপির আমলে তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি বলেও অভিযোগ করেন মন্ত্রী। বিএনপি জামাতের ক্ষমতার সময় বা জেনারেল সাদ যখন ক্ষমতা চালিয়েছে
তখন আমরা বিরোধী দলে থাকতে আমরা সুনির্দিষ্ট অভিযোগ তুলেছি। আমরা হাওয়া ভবনের দুর্নীতি হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছি, কিন্তু সেদিন কি কোনো দুদক বা সেদিনের কোনো সরকার কি কারো বিরুদ্ধে কোনো তদন্ত করেছে অথবা নোটিশ করেছে অথবা তদন্ত করে দেখেছে অথবা কোনো বিচার করেছে? করেনি। শেখ হাসিনা এই সদ্য সংসদ অধিবেশনে বক্তৃতাও কিন্তু বলেছেন, ক্যাবিনেট সভায় তিনি পরিষ্কার বলেছেন যে দুর্নীতির চলমান অভিযান অব্যাহত থাকবে, কেউ পার পাবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সঙ্গে রেল করিডোর চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে সরকার। তিনি বলেন, দুর্নীতি দমনে সরকারের বক্তব্য জাতীয় কৌতুক ছাড়া কিছু নয়। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিক্ষকদের পেনশন বিরোধী প্রতিবাদকে বিএনপি সমর্থন জানায় দাবি করে রিজভী বলেন, প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে সরকার। জনগণের প্রতিবাদ সত্ত্বেও ভারতকে রেল করিডোরের সুবিধা প্রদানের চুক্তি বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অস্ত্রশস্ত্র সৈন্য প্রেরণ করতে সক্ষম হবে। এর ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পতিত হবে। বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই চুক্তি তারা কোনোদিনই মেনে নেবে না। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেই চীন সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমির জার্নাল উন্মোচন এবং গ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। চীন সফরে বাংলাদেশের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে বলেও জানান তিনি। সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে অসাধু চক্র ধরার জন্য দুই দেশ মিলে একটি যৌথ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান হাসান মাহমুদ। আসলে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে বক্তব্যটাই হাস্যকর এবং কৌতুক, কারণ তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, এবং তারা যখন ক্ষমতায় ছিলেন তখন পরপর 5 বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আমাদের অ্যাকশনগুলো নিয়ে প্রশ্ন তোলে, সেটাই বড় কৌতুক। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। নাটোরে কর্মসূচি চলাকালীন দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক। এছাড়া রাজশাহী সিটির সাবেক মেয়র সহ আহত হয়েছে অনেক নেতাকর্মী। পটুয়াখালীতেও ঘটেছে হামলার ঘটনা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শহরের আলাইপুরের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে নাটোর জেলা বিএনপি। সমাবেশ চলাকালীন হঠাৎ করেই মোটরসাইকেলের বহর নিয়ে সমাবেশের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয় জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর ডান হাতের কবজি। এছাড়াও হামলায় আহত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়া রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ অনেক নেতাকর্মী। হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি। এ ঘটনার পর শহরে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে পটুয়াখালীতেও হামলার ঘটনা ঘটেছে। সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে যাওয়ার পথে প্রেস ক্লাবের সামনে যুবদলের মিছিলে হামলা চালানো হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। এ ঘটনায় ছাত্রলীগ এবং যুবলীগকে দায়ী করেছে বিএনপি। এদিকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রায় সবগুলো জেলা সদরেই পালিত হয়েছে বিক্ষোভ কর্মসূচি। এতে অংশ নিয়েছে বিএনপির কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা। মাহবুব সৈকত, মাই টিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রীয় সফরে দ্বিপক্ষীয় আলোচনায় তিস্তা ইস্যু থাকায় আশার আলো দেখছেন নীলফামারী তিস্তার পাড়ের মানুষজন। শুধু তাই নয়, তিস্তা সংরক্ষণ ও ব্যবস্থাপনা ভারতীয় কমিটি খুব শীঘ্রই বাংলাদেশে আসার খবর উচ্ছ্বসিত উত্তরাঞ্চলের মানুষ। নীলফামারী প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস।
প্রধানমন্ত্রীর ভারত সফরে রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে অন্যান্য আলোচনার পাশাপাশি গুরুত্বের সাথে স্থান পায় দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তার পানির ন্যায্য হিস্সা ইস্যু। আর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও ছিল নানা প্রতিক্রিয়া। তবে সব ছাপিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের দ্বিপক্ষীয় আলোচনায় তিস্তা প্রসঙ্গটি ঠাঁই পাওয়ার পাশাপাশি 10টি সমঝোতা স্মারক সম্পন্ন হয়েছে দেশের স্বার্থে। দ্বিপক্ষীয় আলোচনার পর তিস্তা সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত ভারতীয় কমিটি খুব শীঘ্রই বাংলাদেশে আসার খবরে উচ্ছ্বসিত তিস্তার সাথে মিশে থাকা তিস্তা পাড়ের মানুষজন সহ সুফলভোগীরা। এই পানির কারণে আমরা অনেক সময় যখন পানি বেশি হয়, তিস্তা নদীর ভাঙন হয় এবং আমরা পানিতে ঘরবাড়ি সব ভাসিয়ে যায়। তিস্তা নদী খনন হইতো তাহলে আমাদের অনেক জমি বাড়ি হইতো। আমাদের এখানে বন্যা হলে বাড়ি ঘর সব ভেঙে চলে যায়, আমরা এই রাস্তায় উঠে থাকি। খনন করার পরে যদি আমরা পুনরুদ্ধার পাই তখন মনে করেন যে এগুলো জমি চাষবাস করে আমাদের পরিবেশন কিন্তু এদিকে ভালোভাবে চলতে পারবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে তিস্তা নির্মাণের কাজ আমরা চাই। তিস্তা নদী খননের পর নাকি পর্যটন হবে, যাতে শিল্প কারখানা অনেক তৈরি হয়, যাতে কাজ কাম করে খেতে পারে, বাইরে যেতে হয় না। বর্তমান সরকারের 100 বছরের মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান বাস্তবায়নে তিস্তা প্রকল্প অন্যতম বলে অভিমত ব্যক্ত করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই দুই পাড়ে যে মানুষের যে ভোগান্তি রয়েছে, প্রতিনিয়ত যে জমি নদীগর্ভে বিলীন হয় সেটা কিন্তু রক্ষা পাবে এবং এখানে দেশের অর্থনীতিতে কিন্তু এই জমিগুলো কিন্তু কৃষি কাজে যখন লাগবে তখন দেশের অর্থনীতিটা উন্নতি হবে। তারা একটি কারিগরি দল বাংলাদেশে পাঠানোর জন্য আলোচনা করেছেন এবং কারিগরি দল বাংলাদেশের ভিজিট পরিদর্শন এবং তাদের সুপারিশ সাপেক্ষে পরবর্তী প্রকল্পটি বাস্তবায়নে আমরা কার্যকর ব্যবস্থা করব। আর এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সুদিন ফিরে আসবে এই অঞ্চলের কৃষক থেকে শুরু করে তিস্তা পাড়ের বাসিন্দাদের বলে জানালেন নীলফামারী জেলা প্রশাসক। নীলফামারী সহ এলাকার মানুষ অপেক্ষা করছে অতি দ্রুতই এই প্রকল্প যাতে বাস্তবায়িত হয়, তাতে তাদের জীবনযাপনের মান অনেক বেশি উন্নত হবে। সরকারের এমন কৃষিবান্ধব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে যেমন সুরাহা হবে দীর্ঘদিনের ঝুলে থাকা তিস্তার পানির ন্যায্য হিস্যার সংকট, তেমনি আরও সুদৃঢ় হবে বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের কয়েক জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। সিলেটে সুনামগঞ্জ, শেরপুর, নেত্রকোনা সহ দেশের বেশ কয়েকটি এলাকায় বিপদসীমার উপরে বইছে বন্যার পানি। তবে সকাল থেকে বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। শনিবারের পর থেকে বৃষ্টিপাতে কমবে ও তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় দফা বন্যার রেশ কাটতে না কাটতে তৃতীয়বার বন্যার কবলে পড়ল সিলেট। তবে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টি না হওয়ায় পানি বাড়েনি প্লাবিত অঞ্চলে, ফলে কিছুটা স্বস্তিতে সিলেট অঞ্চলের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মঙ্গলবার বিকেল পর্যন্ত সুরমা ও কুশিয়ারা নদীর 5টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় 298 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী 4 দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। গত 3 দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে পৌর শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় শহর রক্ষা বাঁধের কিছু অংশ ভেঙে ও নদীটির উপচে প্রবল বেগে বসতবাড়িতে ঢুকছে ঢলের পানি। পানি উন্নয়ন বোর্ড জানায় মঙ্গলবার উপজেলার চেল্লাখালী নদীর 12মারি বাজার পয়েন্টে 314 সেন্টিমিটার ও ভোগাই নদীর নালিতাবাড়ী পয়েন্টে 47 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এদিকে সারা দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে 5 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে উঠে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ বিভাগ জানিয়েছে ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানি সমতলেও বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া গঙ্গা, পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 6 তারিখের পর থেকে বৃষ্টিপাত কমে আসবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের আধিক্য থাকবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। 6 তারিখের পরে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে এবং তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পেয়ে আবার কিছুদিন বিরতি দিয়ে আবার নতুন বৃষ্টিপাতের স্পেল শুরু হতে পারে। আতিকুর রহমান তিতাস, মাই। ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শেষে আজ থেকে খুলেছে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। সরকারি বেসরকারি প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো মুখরিত হয়ে উঠেছে শিশু শিক্ষার্থীদের কোলাকুলিতে। তবে সিলেট সহ দেশের বেশ কিছু এলাকায় বন্যা হওয়ায় ওইসব এলাকায় স্কুলে পাঠদান বন্ধ রয়েছে বলে জানা গেছে। বন্যা পরিস্থিতি উন্নতি হলে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত হবে। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। 13 জুন থেকে 2 জুলাই পর্যন্ত লম্বা একটি ছুটির পর আজ থেকে খুলেছে সকল প্রাইমারি স্কুল।
কচিকাচাদের আনাগোনায় মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘ বিরতির পর প্রতিষ্ঠানে এসে খুশি ছোট্ট সোনামণিরা। অনেকদিন পরে স্কুল আসছে, অনেক ভালো লাগছে আমার। 15 দিন পর স্কুলে এসেছি, সবার সাথে দেখা হয়েছে, এই জন্য অনেক ভালো লাগতেছে আমার। স্কুল অনেকদিন পরে খুলছে, আমাদের অনেক ভালো লাগতেছে। বিরতি সর্বদাই নব উদ্যমে কাজে যোগদানের অনুপ্রেরণা যোগায় উল্লেখ করে ছুটি শেষে নতুন কর্মপরিকল্পনার কথা জানান শিক্ষকরা। আমরা দিনের ম্যাক্সিমাম সময়টাই বাচ্চাদের সাথে কাটাই। ওদেরকে অনেক দিন যাবত করে দেখতেছি না, যেমন ওরা আমাদেরকে মিস করছে, আমরাও খুব মিস করছি। অবশ্যই ছুটির মধ্যে আমাদের কর্মক্লান্তি কিছুটা হলেও দূর হয়েছে। তো আমরা এখন যে নতুন যে কর্মপরিকল্পনা আছে, আমাদের সামনে আছে মূল্যায়ন, শিশু থেকে ক্লাস 3 পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন এবং ক্লাস 4-5-এর দ্বিতীয় প্রান্তিক। তো আমরা সেগুলোর জন্য এখন প্রস্তুতি নিব যথাসম্ভব, এবং যতটুকু আমাদের শিক্ষণ ঘাটতি আছে আমরা দূর করার চেষ্টা করব। ছুটির ফলে পড়াশোনা থেকে যে বিরতি তৈরি হয়েছিল তার রেশ কাটিয়ে নতুন ভাবে এবং নতুন উদ্যমে এগিয়ে যাবে ছোট্ট সোনামণিরা, আর এমনটাই প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, সাজা কখনো স্থগিত হয় না। দ্রুত শ্রম আপিল ট্রাইব্যুনালকে এই মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 50 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। 18 মার্চ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করেন হাইকোর্ট। ফলে ডক্টর ইউনূসের 6 মাসের সাজা চলমান থাকবে বলে রায় বলা হয়। এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট এই রায় দেন। মাদক ও অনলাইন জুয়ার টাকার জন্য অটোরিকশা চালক রবিউলকে গলা কেটে হত্যা ও অটো ছিনতাই করে আসামিরা। এরপর মাত্র 30,000 টাকায় অটোরিকশা বিক্রি করে দেয় তারা। সকালে সংবাদ সম্মেলনে নরসিংদী জেলা পিবিআই পুলিশের এসপি এসব তথ্য জানান। তিনি বলেন, এই ঘটনায় জড়িত 7 জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। হত্যায় সরাসরি জড়িত ছিল 3 জন। তিনি জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বছরের 29 অক্টোবর হত্যার উদ্দেশ্যে রবিউলের অটো ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আসামিরা। পরে নির্জন স্থানে নিয়ে চাপাতি দিয়ে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। এবং জুয়ার টাকা, অনলাইন জুয়া খেলতো তারা। এই জুয়ার টাকা সংগ্রহের জন্য তারা এই ছিনতাইয়ের পরিকল্পনা করে। কোনো কাজই আসছে না গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে নির্মিত যাত্রী ছাউনিগুলো। পথচারীদের বিশ্রাম নেওয়া কিংবা যানবাহনের জন্য অপেক্ষমান যাত্রীদের কোনো কাজে না লাগলেও অবৈধভাবে দখল করে রেখেছে দোকানদারেরা। যাত্রী ছাউনিগুলোর পথচারী ও যাত্রীদের জন্য উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের। প্রতিনিধি AK শিশিরের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সড়ক ও জনপথ বিভাগের আওতায় স্টেশন এলাকায় বেশ কয়েকটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। এর মধ্যে কোনাবাড়ি, মৌচাক, চন্দ্রায় 7টি যাত্রী ছাউনি নির্মিত হয়েছে। এসব যাত্রী ছাউনির সব কয়টির দখল নিয়েছে অবৈধ হোটেল ব্যবসায়ী ও রেন্টেকারের প্রতিষ্ঠান। পথচারী বা যাত্রীদের সেবায় কোনো কাজে আসছে না এসব যাত্রী ছাউনি। অটোর জন্য তো কোনো স্টপিস করতে পারতেছে না। অটোগুলো দেখেন কি চাইছে স্যার, আমরা কি চাইছে যে আসবে গাড়ি পার্কিং দিবে না, কি করবে, জায়গা তো আছে। কিন্তু এখন এই যে অনেক ব্যবসার কারণে আমরা এখানে গাড়িতে উঠতে পারি না। যাত্রী ছাউনির সামনে গাড়ি, এই জন্য আমরা বসতে পারি না, এই জন্য আমাদের হাইটে অনেক দূর যাওয়া লাগে। বাস চালকরাও জানায়, ছাউনিতে যাত্রী না থাকায় তাদের রাস্তায় যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করতে হচ্ছে। এখানে ওই যে দেখেন রিক্সা ভ্যান সবকিছু রেখে দিছে। এই জায়গায় থেকে মানুষ চান্দা নেয়, টোল তোলে, এই করে আইতে। এখন আমরা তো এই জায়গায় গাড়ি লাগাইতে পারি না। থামাই আমরা এখানে ওড়াই, সামনে দিকে ওড়াই, সদরাতে মিলাই ওড়াই আমরা। মূলত কারণ আর মনে করেন এই যে প্রাইভেট রাখে, এই কারণে ওইখানে রাখে না। সরকারি গাড়ি এই যে পার্কিং করে দিয়েছেন, অনেকগুলো গাড়ি পার্কিং করে দিয়েছে, আমরা জায়গাটা কোথায় আমাদের। হাইওয়ে পুলিশ বলছে যাত্রী ছাউনিগুলো দখলমুক্ত করা হবে। যাত্রী ছাউনিতে যেন অবৈধ স্থাপনা বা হকার বসতে না পারে এবং কোনো কাউন্টার বসতে না পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা চেষ্টা করছি যে যেতগুলো এরকম অভিযোগ পেয়েছি, যে কয়েকটাতে মানে লোকজন অবৈধভাবে থাকার চেষ্টা করছে, এগুলোকে আমরা খালি করব, রোডসের সহায়তা নিব, তারপর স্থানীয় পুলিশ আছে যারা থানা পুলিশ, তাদের সহায়তা নিয়ে আমরা এটা উচ্ছেদ করবো আর কি। যাত্রী ছাউনিগুলো পথচারী ও যাত্রীদের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে স্থানীয়রা। বাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে
বিভিন্ন হত্যাকাণ্ডের মূল হোতা এবং আরসার জোন ও কিলিং গ্রুপ কমান্ডার হাফিজ কামাল ও তার 2 সহযোগীকে বিদেশি রাইফেল ও দেশীয় অস্ত্র গুলিসহ 4 নং রোহিঙ্গা ক্যাম্প ও পালংখালী রোহিঙ্গা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব 15। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব 15 এর অধিনায়ক এইচ.এম. সাজ্জাদ হোসেন জানান, রাতে সন্ত্রাস বিরোধী বিভিন্ন অভিযানের মাধ্যমে 3 জন র্যাবের হাতে গ্রেফতার হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আরসার সাথে সংশ্লিষ্ট থেকে খুন ও অপহরণ সহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এই রোহিঙ্গাদের যে অপরাধের সাথে সংশ্লিষ্ট যে সকল গ্রুপগুলো রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে এলাকায় একটা শান্তি শৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আমরা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বিক্ষোভ, পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তির প্রতিবাদে আন্দোলনরতদের সাথে কাল ওবায়দুল কাদেরের বৈঠক। পরনির্ভরশীল দল বিএনপি এখন কোটা ও শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বললেন ওবায়দুল কাদের। শিক্ষকদের পেনশন বিরোধী প্রতিবাদকে বিএনপির সমর্থন। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এবং টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের সুনামগঞ্জ সহ কয়েকটি এলাকায় বিপদ সীমার উপরে নদ নদীর পানি, শনিবারের পর কমবে বৃষ্টিপাত। দর্শক, এছাড়া এখনকার আয়োজনে ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান পেতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।